প্রিয় দর্শক, বিভিন্ন গবেষণা বলছে এই মহামারীকালে সামাজিক সংঘর্ষ কিংবা সহিংসতা, পারিবারিক সহিংসতা কিংবা নারীর উপর নির্যাতন আনুপাতিক হারে বেড়ে গেছে। যেমন ধরুন আজকে রাজধানীর কদমতলীতে ট্রিপল মার্ডার, এর আগে যদি আমরা দেখি কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার, তারও আগে সাতক্ষীরা আছে এবং সিলেটও আছে। সবচেয়ে বড় কথা, এই ব্যাপারগুলো কেন ঘটছে, এই সামাজিক পারিবারিক অবক্ষয়গুলো আসলে ঘটবার কারণগুলো কি? সবটাই কি আসলে কি করোনার কারণ আমরা বলবো? একদম বাড়ির মধ্যে বসে থাকা মানুষ, কাজ হারানো কিংবা মনস্তাত্ত্বিক কোন জটিলতাগুলো তীব্র আকার ধারণ করেছে, নাকি এগুলো চলমান ছিলই, এগুলো আমাদের নজরে আসছে অতিরিক্ত মাত্রায়? আমি সোমা ইসলাম, মেট্রো টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় পারিবারিক ট্র্যাজেডি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন AKM শহীদুল্লাহ, সাবেক ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ। আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমে ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, মনোরোগ বিশেষজ্ঞ। আমি তিনজনকে মেট্রো টু দ্য পয়েন্টের স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই মিস্টার শহীদুল্লাহ আপনাকে দিয়ে। আমি যেটা জানতে চাই আপনার কাছে, যে সরাসরি জানতে চাই, যখন আপনি আপনার চেয়ারটাতে ছিলেন তখন এই দুর্নীতি বলি এবং সামাজিক যেটা আমরা অবক্ষয় দেখছি এবং পারিবারিক যে সংঘাতগুলো দেখছি, যে খুন মারামারি, সেগুলো কি সেই সময় আপনি ছিলেন তখন এগুলো বন্ধে, সংঘাত বন্ধে কতটা অ্যাক্টিভ ছিলেন, এবং চেয়ার থেকে আসার পর কতখানি আপনাকে হতাশ করছে? এগুলো কি বেড়েছে বা পাল্লাটা? দেখেন, কিছু কিছু অপরাধ আছে যেগুলি পুলিশ প্রিভেন্ট করতে পারে না, পুলিশ সেগুলি বন্ধ করতে পারে না। বিশেষ করে সামাজিক অপরাধগুলি, মনস্তাত্ত্বিক অপরাধ যেগুলি হয়, এগুলি পুলিশের এমন কোনো মেকানিজম নাই যে পুলিশ এগুলি প্রতিরোধ করতে পারে। আমাদের যেগুলি ট্র্যাডিশনাল ক্রাইম, চুরি ডাকাতি রাহাজানি বা কোথাও জায়গায় কোনো একটা সংঘর্ষ হলো, কোনো মারামারি হলো, সেগুলি যদি আমরা হয়তো অনেক সময় নানা রকম কৌশলে প্রিভেন্ট করি, কিছু ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে, পেট্রোলের মাধ্যমে, এবং কিছু আপনার আইনের প্রয়োগ করে, প্রিভেন্টিভ সেকশন প্রয়োগ করে করা যায়। কিন্তু আপনার যদি যেগুলি পারিবারিক সহিংসতা, যেগুলি কোনো ব্যক্তির মনস্তাত্ত্বিক বিকৃত, মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটিয়ে যে ঘটনা হঠাৎ করে ঘটে, এগুলি কিন্তু পুলিশ কিছু করতে পারবে না। সেগুলো মনস্তাত্ত্বিক পারিবারিক একটা সংঘাত থেকে এই ধরনের সংঘর্ষগুলো কিংবা খুন খারাপিটা হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা দেখি পারিবারিক সামাজিক এই অবক্ষয়গুলো কিংবা যে আমাদের সহিংসতাগুলো দেখি, সেখানে আমরা দেখি একটা মাদকের সিন্ডিকেট থাকে। এগুলোর ব্যাপারে তো আপনারা সচেতন, সেই জায়গাগুলোতে যে চোরাচালানি, চোরা কারবারি, এগুলো পারিবারিক ভাবে জড়িত, সেগুলোতেও কেন তাহলে সফলতা আসে না? দিনকে দিন এই জায়গাগুলোতে অবক্ষয় কেন বাড়ে? সফলতা আসে না মানে যেটা ব্যাপকতা যখন বেশি হয়, তো সেই ব্যাপকতার কাছে কিন্তু সফলতা, ব্যাপকতা শুধু লোক ঠেকাবে কারা? ঠেকাবে আইন শৃঙ্খলা বাহিনী, শুধু একা না, আইন শৃঙ্খলা বাহিনী ঠেকাবে, প্রশাসন ঠেকাবে, কোর্ট কাছারি আছে, প্লাস সমাজ, আপনার সে পরিবার থেকে আরম্ভ করে সমাজ। আমার পরিবারে একটা, আমার সন্তান যদি বিপদে চলে যায়, এর দায়িত্ব পড়তো আমাকে নিতে হবে। বিপদে গেলে আমি সন্তানের প্রতি কেন আমি খেয়াল করিনি? অবশ্যই এই জায়গাটাতে এই যে এই যখন সামাজিক অপরাধ, সমাজ যখন ক্ষতিগ্রস্ত হয়, তো সমাজকে এই সামাজিক অপরাধের প্রতিরোধে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তো তাদের আইন করবেই, কিন্তু সমাজকে এগিয়ে আসতে হবে। কিন্তু সমাজ যদি এরকম ভঙ্গুর হয়ে যায়, সমাজ যদি ভঙ্গুর হয়ে যায়, মাদকটাকে ঠেকাতে না পারে, বিভিন্ন অপরাধকে যদি, যেমন কিশোর অপরাধ আছে, কিশোর গ্যাং আছে, সেই জায়গাগুলোতে পরিবার আমি ভাবলাম যে ঠেকাতে পারছে না, কিন্তু বড়সড় যখন আকার ধারণ করে অপরাধগুলো, তখন তো সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী। কিছু গ্যাংটা পারে, কিছু গ্যাংটা আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এটা বন্ধ করতে পারে, কারণ কিছু গ্যাং তো ভিজিবল একটা এলাকায় অবশ্যই দেখা যাচ্ছে। মাদকের আখড়াগুলো জানে পুলিশ, যারা করে, তারা আড্ডা মারে, তারা গ্রুপ তৈরি করে, তাদের মুভমেন্ট আছে, এটা তো ভিজিবল। এটা এলাকার লোকজন, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, এদের সাথে যোগাযোগ করে, এদের চিহ্নিত করে এদের প্রতি ব্যবস্থা নেওয়া যায়। এদের ব্যবস্থা শুধু ধরে জেলে না, এদের কাউন্সিলিং করা, এদের মোটিভেশন করা, এদেরকে বোঝানো, এদেরকে এটা পরিণতি খারাপ এগুলি বলা, এগুলি এই দায়িত্ব সবাইকে নিতে হবে। কিন্তু শুধু কি আমাদের পরিবারের উপরে দায়িত্ব? পরিবার তো এমনি সাফার, একটা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। প্রাথমিক দায়িত্বটা পরিবারই থাকে, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্যামিলি, ওখান থেকে তো বাচ্চারা শিখবে। কিন্তু তারপরে ব্যর্থতার দায়টা কাকে দিবেন? তারপর আপনি যে প্রতিষ্ঠানে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যাবে, সেখানে থাকবে, সমাজ থাকবে। কিন্তু ভরসার জায়গা তো আইন শৃঙ্খলা, সেই জায়গাটা যদি ফেইলিওর হয়ে যায়, তো প্রোঅ্যাক্টিভ পুলিশিং যেটা আমি করেছিলাম কমিটি পুলিশিং মাধ্যমে, এগুলি করতে হলে প্রোঅ্যাক্টিভ পুলিশিংটা লাগবে। এডুকেশনাল প্রোগ্রাম, যেগুলি মোটিভেশন প্রোগ্রাম, অ্যাওয়ারনেস বিল্ডিং প্রোগ্রাম, এগুলি প্রোঅ্যাক্টিভ পুলিশিং, জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, কিন্তু সেই কাজগুলি করতে হবে। সেই কাজগুলি হয়তো আমার মনে এখন সেইভাবে হচ্ছে না, যেভাবে হওয়ার কথা সেইভাবে কিছুটা হইলেও এগুলি কেন হচ্ছে না, এবং হলে নিশ্চয়ই এর থেকে উত্তরণের জায়গাগুলো মোবিলাইজ করা,
কমিউনিটি মোবিলাইজ করে এবং সোশ্যাল ক্রাইম এগেইনস্ট কমিউনিটি ইনভলভ করা, এটা কিন্তু পুলিশের এখতিয়ার। আমি একটু আইনজীবীর কাছে যেতে চাই। পেশা তরিন আফরোজ যেভাবে বললেন, সাবেক একজন পুলিশের প্রধান ছিলেন যিনি, তিনি তার দৃষ্টি থেকে বললেন, তার অভিজ্ঞতা থেকে বললেন। কিন্তু এখন আমরা জানতে চাই যে দিনকে দিন পারিবারিক সহিংসতা এবং আমরা দেখছি সামাজিক সহিংসতা। আপনি জানেন আজকে কিন্তু বিভৎস কায়দায় 3 জন খুন হয়েছে। খুনি নিজে 999-এ ফোন করে পুলিশকে খবর দিয়েছে, আমি বাবা, মা এবং আমার বোনকে খুন করেছি এবং আপনাদের আসতে যদি দেরি হয় তাহলে আমি আমার আরো 2 জনকে মার্ডার করব। এই যে অস্থিরতাগুলো এবং সাতক্ষীরার কথা আপনি জানেন, কদিন আগে কুষ্টিয়ার কথা যেটা আপনি জানেন, এখন জানতে চাই যে এই বিচারগুলো হীনতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে, ক্ষমতার কারণে, সমাজের কোন অবক্ষয়ের কারণে এই অপরাধগুলো দিনকে দিন মাত্রা ছাড়াচ্ছে? আমি বলি 3টি কারণ রয়েছে। একটা হচ্ছে যে আমি ডেফিনেটলি বলবো আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, তারা নিশ্চয়ই সেখানটাতে কন্ট্রোল করবে, কিন্তু সীমাবদ্ধতার জায়গাটা হচ্ছে ঘটনা ঘটার পরে হয়তো তারা সেখানটাতে কোনো পদক্ষেপ নিতে পারছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা প্রতিরোধ করব কি করে, প্রতিরোধের বা সিগন্যালিংটা কোথা থেকে শুরু হচ্ছে সেখানটাতে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদেরকে পরিবারে ফিরে আসতে হবে। সো এটি একটি দিক। দ্বিতীয় হচ্ছে একই সময় আমাকে কিন্তু দেখতে হবে যে আজকে আমরা এই ঘটনাগুলো অনেক বেশি জানছি, কারণ অনেক মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এত বেশি সকলে আমরা অ্যাক্টিভ, একটা ঘটনা ঘটলে সেটি সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ছে, আমরা জানতে পারছি এবং আমাদের মধ্যে এই সচেতনতাটা হয়েছে যে ওরে বাবা এত কিছু, এত ঘটনা ঘটে যাচ্ছে। একই সাথে আমাকে কিন্তু বলতে হবে গত 1.5-2 বছর ধরে আমাদের সমাজে এবং পরিবারে একটা বিশাল রকমের ফ্রাস্ট্রেশন কাজ করছে। আপনি দেখেন যে এই যে করোনাকালীন সময়টাতে, একটা লম্বা সময়, আয় নেই, সেখানটাতে ব্যবসাপাতি নেই, সেখানটাতে স্বাভাবিক জীবনযাত্রা নেই এবং সেখানটাতে নারীর উপর সহিংসতা, নারী এখানে নিজে কখনো ভিকটিম, নারী এখানে নিজে কখনো অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে অপরাধের সাথে, জঙ্গি তৎপরতা, এগুলো সমস্ত কিছু চলছে। এবং এই যে ফ্রাস্ট্রেশনটা যে আমাদের পরিবারের ভিতরে সামাজিকভাবে যে দেখা যাচ্ছে, সেই ফ্রাস্ট্রেশনটার আরেকটা জায়গা হচ্ছে বিনোদনের জায়গা নেই। আপনি নিজে যদি সারাক্ষণ একটা বাসার ভেতরে সারাক্ষণ বসে আছেন, বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এবং আপনার তখন কিন্তু প্রকট মনে হয় ব্যাপারটা যে আমার সব জীবনে যে সমস্যা সেটা অনেক বেশি সমস্যা এবং সমাধানটা করতে হবে আমাকে আরো বড় জায়গা থেকে। এবং আমি মনে করি এই 3 কারণে আমাদের সমাজে আজকে যেই ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে একটি বিশাল বড় 3টি কারণ আমি এক্সপ্লেইন করলাম। এটার প্রতিরোধটা কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না, এটা আমাদের সবাইকে মিলে এই সমস্যার সমাধান করতে হবে। নিশ্চয়ই আমাকে এখন প্রিয় দর্শক একটু যেতে হবে, আমাদের অবশ্যই শুনতে হবে। আমাদের সঙ্গে আছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার মতো করে তো অবশ্যই এই সংকটকালের একটা সমাধান দেখাবেন যে কেন এই সহিংসতাগুলো বেড়ে চলছে। আমি তার সাথে শুধু ডক্টর হেলাল একটা প্রশ্ন যুক্ত চাই, মানুষের মনোজগতের অধঃপতন তৈরি করতে এবং মনোসংযোগ নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকের প্রভাব আসলে কতখানি, এটাও কি কোথাও প্রভাব রাখছে? যে ধন্যবাদ। আমি আপনার শেষের প্রশ্নটির উত্তর আগে দিতে চাই। অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু একটি যোগাযোগ মাধ্যম যেটি আমাদের মনোজগৎকে প্রভাবিত করে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকে যদি আমরা ইতিবাচক ভাবে করতে পারি, যদি এর ইতিবাচক দিকগুলো জেনে আমরা দায়িত্বশীল ব্যবহার করতে পারি, যদি এর নিরাপদ ব্যবহার করতে পারি এবং যেটিকে আমরা বলছি এর বিজ্ঞানসম্মত যৌক্তিক ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে বিপদ হওয়ার সুযোগ নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অযৌক্তিক ব্যবহার আমরা করছি, আমরা অনিরাপদ ব্যবহার করছি এবং আমরা অনেক ক্ষেত্রে দায়িত্বশীল ব্যবহারটি করছি না। তখনই কিন্তু বিপত্তি আসে এবং উভয় পক্ষ থেকে আসে। যারা ব্যবহার করছে কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটিকে অদায়িত্বশীল করে তুলছে, কেউ একটু অস্থিরতা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাড়াচ্ছে, কেউ এর ভিকটিম হচ্ছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি ক্যাটালিস্টের ভূমিকা রাখে, কিন্তু সেটি কখনো হতে পারে উদ্দেশ্য প্রণোদিত, কখনো হতে পারে না জেনে আমার অসচেতনার জন্য। অসচেতনতার জায়গা থেকে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের জায়গাটি থেকে সচেতন হতে হবে, নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। আর যে মনোজগতের মনস্তাত্ত্বিক দিকটি বলছিলেন, সমাধান হয়তো আমরা আলোচনার মাধ্যমে বলবো। আমরা মনস্তাত্ত্বিক কথাগুলো যখনই বলি অপরাধের সাথে যখন জড়িয়ে, তখনই প্রথমেই একটা ধারণা চলে আসে যিনি অপরাধটি করেছেন বা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তার কি মানসিক রোগ আছে কিনা। আমরা নির্দ্বিধায় বলতে চাই এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সকল অপরাধীকে মানসিক রোগী যদি আমরা বলে দেই তাহলে কিন্তু তার এক ধরনের ডিমিনিশ রেসপন্সিবিলিটি, আমাদের এখানে আইনজীবী আছেন, আমাদের এখানে আমাদের সাবেক আইজি স্যার আছেন, এই ডিমিনিশ রেসপন্সিবিলিটির কারণে কিন্তু আইনের
পাক বলে সে বেরিয়ে যেতে পারে। এবং সব জায়গায় তাদেরকে কিন্তু মানসিক রোগী বলা যাবে না, যদিও তার মনস্তত্ত্বের জায়গাতে আমাদের খানিকটা পরিবর্তন কেন এটি করেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ বিবেচনা আমরা করতে পারি। এবং শুধুমাত্র আমাদের ব্যারিস্টার তুরিন আফরোজ যেটি বললেন যে আমাদের এই করোনা কাল এবং সামগ্রিক পরিস্থিতি যে আমাদেরকে অস্থিরতা করছে, শুধু তাই নয়, আমি এর সাথে আরেক ধাপ এগিয়ে বলবো যে আমাদের অপরিকল্পিত নগরায়ন, আমাদের দ্রুত সামনে এগিয়ে যাওয়ার এক ধরনের কামনা, শর্ট টার্মে আমাদেরকে খুব সামনে চলে যাওয়া, একটা দৌড়ের উপরে থাকার প্রবণতা, এবং স্যার যেটি বলেন প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর মতো আমাদের প্রোঅ্যাক্টিভ সোশ্যাল মেশিনারিজ গুলো কিন্তু কাজ করছে না। সোশ্যাল মেশিনারিজ গুলো কিন্তু খুব বেশি রিঅ্যাক্টিভ হয়ে পড়ছে। একটি সন্তান যখন বিপদে চলে যায় মা বাবারা তখনই তার দিকে মনোযোগ দেন, কিন্তু সন্তান যখন তার স্বাভাবিক আচরণের মধ্যে থাকে, স্বাভাবিক কাজগুলো করে, তখন কিন্তু মা বাবারা তার দিকে খুব বেশি মনোযোগী হন না। ডক্টর হেলালুদ্দিন আহমেদ, আমি একটু থামাই যে এখন এখানেও কিন্তু দেখছেন যে একটা সন্তান যখন বিপদে চলে যায় তখন কিন্তু এই বিপদগামী সন্তানটিকে তার পথে ফেরানোর জন্য অনেক সময় বাবা মা কিন্তু সমাজের চাপে, আশেপাশের চাপে অনেক সময় লুকিয়ে রাখে বিষয়গুলো। সমাজ কি বলবে, পাশের বাড়িটা কি করবে, এই যে আমাদের সামাজিক চাপটাও একটা ছেলেকে কিংবা মেয়েকে নষ্ট হয়ে গেলে সেখান থেকে ফিরিয়ে আনতে পারে না পারিবারিক চাপে, সেই জায়গাটা তো আরো সহজ হওয়া উচিত কিনা। সেই কারণে অনেক সময় বাবা মা তাদের এই অপরাধী সন্তানটিকে লুকিয়ে রাখে এই আশেপাশের চাপের কারণে। এটাও তো আর একটা বড় সমস্যা যে আমাদের সমাজ কিন্তু সহজ চোখে দেখে না। অবশ্যই, এই জন্যই তো আমরা সমাজকে বলছি রিঅ্যাক্টিভ সমাজ, রিঅ্যাক্টিভ সোসাইটি। এই সোসাইটিকে রিঅ্যাক্টিভিজমের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং মেইন স্ট্রিম বিহেভিয়ার গুলোকে বেশি বেশি উৎসাহিত করতে হবে। আমরা খুবই আনফরচুনেট, আমাদের মেইন স্ট্রিমের বিহেভিয়ার গুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুরুত্ব পায় না। মেইন স্ট্রিমের আচরণগুলো, আমার যে আদি সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার কালচার, সেটা গুরুত্ব কম পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচ্য বিষয়বস্তুগুলো ওঠে, ভাইরাল হয়ে ওঠে যত ধরনের আমরা বলবো সাব কালচারটিকে, উপর সংস্কৃতি যা আমরা করি, যত বিপদগামিতা, সেগুলোই কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু। আমি সেই জায়গাতে এসে আপনাকে ডক্টর হেলালুদ্দিন, আমি থামাচ্ছি, হেলালুদ্দিন আহমেদ আমি আপনাকে থামাচ্ছি, আমি ফিরবো আপনার কাছে। আপনি কৃষ্টি কালচার এবং যে আপনি ভিনদেশী সংস্কৃতির কথা বলবেন সেই জায়গাটা থেকে আমি শহীদুল হকের কাছে যেতে চাই। কিশোর অপরাধ, কিশোর গ্যাং, এবং আমরা দেখছি যে এক ধরনের মাদক, নিত্য নতুন মাদকের সাথে যুব সমাজ জড়িয়ে পড়ছে এবং তাদেরকে গ্রেফতার করা হলে তাদের মুখ জুড়ে একটা সুখের হাসি আছে, অপরাধ বোধের কোনো চিহ্ন নেই। কিন্তু সেই জায়গাগুলোতে আইডেন্টিফাই করতে কারা কি হচ্ছে, পুলিশ অনেকটা মনে হচ্ছে ইনঅ্যাক্টিভ, কিংবা তার আখড়াগুলো জানে না, কিংবা এই নিত্য নতুন মাদক, যেমন এলএসডির কথা যদি আমরা বলি, এটা কিন্তু অনেক পুরনো, 1950 সালের মাদক এসেছে, কিন্তু সেই জায়গাগুলোর সাথে কেন পুলিশ বিভাগ কিংবা সংস্থাগুলো এতটা অ্যাক্টিভলি কাজ করছে না এবং যুব সমাজকে ফিরিয়ে আনছে না? যে জায়গাটা জানতে চাই যে কৃষ্টি কালচারের কথা বলছে, সেখানে কি আমি যদি বলি নাইট ক্লাব, এই ক্যাসিনো, এই বোট ক্লাব, এগুলো কি আমাদের সমাজে নতুন নতুন মাত্রা যোগ করছে কিনা, প্রভাব বিস্তার করছে কিনা অপরাধের নতুন মাত্রা তৈরি করতে? দেখেন, আপনার যে এলএসডি কথা বলেন বা বিভিন্ন নতুন নতুন মাদক, এগুলো কিন্তু পুলিশে কিন্তু বের করছে। এগুলো তো ভাই নতুন না, এগুলো বহু পুরনো। 80 দশকে একবার ছিল, 80 দশকে কিছু ব্যবহার ছিল, তারপরে এগুলি তো বন্ধ হয়ে গেছে। কাজে এখন আমার আজকে দেখলাম আইস নাকি এটা বের হয়েছে, তো এগুলি তো পুলিশ বের করতেছে। এগুলি পুলিশ বের করলে তখন আপনাদের কাছে আমাদের কাছে আসে আর কি। কিন্তু সীমাটা যখন আয়ত্তের বাইরে চলে যায় তখন বের হয়। শুরুতে যদি বের হতো স্বাভাবিক, যদি এটা অপরাধ খুব সংকোপনে করে তখন তো আসবে না। যখন এটা মাত্রা বেড়ে যায় তখনই তিনি আসবে। সংকোপনে গোপন করলে তো সব এই জায়গাগুলো ঠেকানোর উপায়টা কি? আগে যেমন আপনি ফিজিক্যালি আসতো, হয়তো কোনো যানবাহনের মাধ্যমে, এয়ারের মাধ্যমে আসতো, নৌপথে আসতো, সমুদ্রপথে আসতো। এখন তো অন্যভাবে সেই আপনার ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে আসতো। অপরাধটা নিত্য নতুন অপরাধের জায়গা ট্র্যাক চেঞ্জ করছে, তাহলে পুলিশকেও তো তার অবস্থানটা চেঞ্জ করতে হবে। সেটা করতেছে, সেখানে কতটুকু আধুনিক? হ্যাঁ, সেখানে পুলিশ আপডেট আছে, পুলিশের কাজগুলি করতেছে, সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে সবকিছু কিন্তু পুলিশ করতেছে। আপনি যেটা বলেন যে সংস্কৃতি, ক্লাব কালচার বাংলাদেশ ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে, ব্রিটিশরা করে দিয়ে গেছে, এবং ব্রিটিশরা এই দেশের যারা কুলির সমাজের লোক তাদেরকে সব সম্পৃক্ত করছে, তাদের মেম্বারশিপ দিচ্ছে। কিন্তু ওইটা দিয়ে কিন্তু অপরাধ বেশি বাড়ে না, ওইটা সীমিত যারা মেম্বার, যদি ওই মেম্বারদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সমস্যা নেই। কিন্তু মেম্বারের বাইরে যদি এটা পাবলিকলি করে ফেলে তখনই সেখানে সমস্যা। এটা কতখানি পাবলিকলি হয়েছে তাইলে? এই যে পাবলিক বিষয়টা হয়, যেমন এই যে আপনি পরিমণির ব্যাপারটা, এটা তার তো সে তো মেম্বার না, সেখানে ঢুকবে কেন? কারো না কারো মাধ্যমে তো ঢুকেছে না, তাও পারে না। এটা কিন্তু মেম্বারশিপে সেটাও নেই, শুধু একমাত্র মেম্বারই পারবে। আর পরিবার নিয়ে যেতে পারবে যদি সামাজিক কোনো প্রোগ্রাম হয়, গান বাজনা প্রোগ্রাম, কোনো বড় ধরনের কিছু হইলো, তাহলে সে শুধু মেম্বার ছাড়া একজন অন্য একটা সদস্য মেম্বার না ঢুকলো তো সেটাও তো একটা বড় ক্রাইম।
যে আমি কেন এই রক্ষিত একটা জায়গায় আরেকজন মেম্বার হিন্দুকে পড়লো, সেটাও সেখানে ক্লাবের কর্তৃপক্ষ তারা সে ব্যবস্থা নেবে, কিন্তু এটা দিয়ে সমাজ যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেশি তা না, ওই ক্লাব কিন্তু সীমাবদ্ধ মেম্বারদের মধ্যেই থাকে। আমি কিন্তু একটু ডিসএগ্রি করলাম শহীদুল ভাই, কারণ হচ্ছে যে এই যে ক্লাব কালচারের কথা বলছি, এখানে অ্যাসোসিয়েট মেম্বার্স আছে, ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে যাওয়ার একটা সিস্টেম আছে। ক্লাবগুলোকে কি আমরা মনিটরিং এর ভিতরে রাখছি কি রাখছি না? আমি বেশ কয়েকটা ক্লাবের কথা জানি যেখানটাতে রুলস রেগুলেশন মানা হয় না, আমি নাম উল্লেখ করবো না, কিন্তু বলে যে আপা পুলিশ ম্যানেজ করা আছে, এটা কোনো ব্যাপার না। তার মানে হচ্ছে যেখানে কোথাও একটা সমঝোতার জায়গা তৈরি হয়েছে বা আমরা চোখ বন্ধ করে থাকবো, দেখবো না। এখন কথা হচ্ছে যে আপনি যেভাবে বলছেন যে আমরা এটা ক্লাবের একটা ব্যাপার, এটা সীমিত গুটি কয়েক লোকের ভেতরে এটা সীমাবদ্ধ থাকছে, গুটি কয়েক লোকের ভিতর সীমাবদ্ধ থাকছে, কিন্তু একটা ইম্প্যাক্ট যখন একটা অফেন্স হচ্ছে সেটার ইম্প্যাক্ট যে পড়ছে কিন্তু পুরো সমাজের উপরে। পরিমণির ঘটনার কথা বলছি যে, এবং আপনারা বা অনেকেই যারা বলবার চেষ্টা করে সেখানে সে গেল কেন, এটাই তো তার ভুল হয়েছে, কিন্তু নিশ্চয়ই সেখানে যাওয়ার সিস্টেম ছিল বা আছে, সেই জন্য তাহলে ক্লাবগুলোকে কেন মনিটরিং এর আন্ডারে আনা হচ্ছে না? আরো মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাবে বার আছে, বারে যারা মেম্বারশিপ পাবে ওদের কিন্তু আবার লিকার গ্রহণ করতে হলে ওরা কিন্তু মাদক দ্রব্য থেকে নিজের পারমিশন লাগবে, পারমিট লাগবে। সেই জায়গায় বলছি, আপনি তো কুলিং ক্লাবের কথা বলছিলেন, শুধুমাত্র আপনি তো কুলিং, জি ওদের যে লিমিট, সেই লিমিটও কি করে না, এগুলি হয়, এগুলি দেখাশোনা। আপনি ব্রিটিশ আমলে কুলিনদের জন্য এই কুলিন ক্লাবগুলো হয়েছিল, যেটা এখন এখানে একটা অনেক ধরনের অপরাধ হচ্ছে, বিভিন্ন ধরনের বিতর্কিত আলোচিত সমালোচিত ঘটনাগুলো জন্ম দিচ্ছে। কিন্তু এটা তো কুলিনদের ক্লাব বললেন, বড় বড় ব্রাহ্মণদের ভিভিআইপি মানুষদের যাওয়াতাত। কিন্তু এই যে ছোট ছোট সীসা ক্লাবগুলো গড়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে, সেই জায়গাগুলোতে আপনি কি বলবেন? এখানে তো একটা সোসাইটি নষ্ট হচ্ছে। এইসব ক্লাবে তো সীসা তো হয়তো রেস্টুরেন্টে, হোটেলে, এই সমস্ত জায়গায় এগুলো কি একটা অপরাধ? তো বহুত ধরা হয়েছে, বহুত রেট দেওয়া হয়েছে, ওটাগুলিতে ফ্রি কইলে কিন্তু তাহলে কাদের ছাত্র, কিন্তু আবার তাহলে গড়ে উঠে কেন বন্ধ করলেন আবার খুলে যাচ্ছে? এই জায়গায় একটা জন্মজাত মানে এটা কিন্তু প্রাচীন আমল থেকে মানুষ নেশা করে। না, একজন নেশাখোর তো খুঁজে নিবে তার নেশার জায়গা, কিন্তু বন্ধ করার জায়গা তো আইন শৃঙ্খলা করতেছে, এই মামলা তো হচ্ছে, কিন্তু আপনি শতভাগ বন্ধ করতে পারবেন না। কিন্তু আমি একটু বলতে চাই, মানে যেটা ব্যারিস্টার তুরিন আপনি বলছিলেন যে কোথায় যেন একটা আইন শৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ অবস্থায় থাকে। না, আমি শুধু এখানে একটু জায়গা বোধে বলতে আমাকে একটু বলতেই হবে যে আমরা যখনই কথা বলছি ভাবছি গুটি কয়েক ক্লাবের একটি বিষয়, তা কিন্তু না। আমি কিন্তু গ্রামে কাজ করি এবং সেখানে কিন্তু জুয়ার বোর্ড বসছে প্রতিটা উপশহরগুলোতেও কিন্তু, এবং এটা কিন্তু পুলিশ প্রশাসনের যাত্রার নামে হাউজি জুয়া বোর্ড বসছে, এটা কিন্তু ওপেনলি হচ্ছে এবং সত্যিকার অর্থে এটা কিন্তু আমি আমার ছোটকাল থেকে দেখেছি। এটা এখন বড় হয়েছে যে শেয়ারিং, আর্নিং শেয়ারিংটা কিন্তু প্রশাসনের সাথে সবারই হচ্ছে। এটা কিন্তু একটা দুটো গ্রামের কথা না, একটা দুটো উপশহরের কথা না, কিন্তু এটা ঘটছে। এগুলো তো পুলিশ কি কাজ করছে? যারা ওই মেলা বা যে জায়গাগুলো রেগুলার বসছে, এইগুলি যারা করে এরা কিন্তু একটা প্রভাবশালী মহলের সাথে থাকে, তারাই কিন্তু ব্যবস্থা করে এবং তারা পুলিশকে, প্রশাসনকে তারা পারমিশন দেওয়ার জন্য বাধ্য করে, এবং পুলিশ এবং প্রশাসন অনেক শর্ত দিয়ে দেয় যে এই শর্তের মধ্যে চলতে হবে। শর্ত ব্রেক করলে তখন পুলিশ, মানে প্রভাবশালী মহল পুলিশকে বাধ্য করে। তারা মেলা করবে, বৈশাখী মেলা করবে, তার বিভিন্ন অকেশন মেলা করবে, মেলা তো আমি এই সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি বাধা দিতে পারে না। সমস্যার জায়গাটা তো যে মেলার অভ্যন্তরে কি হচ্ছে, দিয়ে দেয় আমি তো জুয়া খেলতে পারবো না, অশ্লীল নৃত্য দেওয়া যাবে, এই সব টার্মস কন্ডিশন দেওয়া হয়, সেটা তো হচ্ছে। এগুলি যদি ব্রেক হলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া, না নিলে ওই সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ওই জেলার এসপি দায়ী। কিন্তু এরকম একটা নজির কেন আমরা দেখতে পাইনি যে এরকম চিরতরে বন্ধ হয়ে গেল? চিরতরে বন্ধ হবে না, মেলাটা তো চিরতরে বন্ধ করা যাবে না। এই সংস্কৃতির বিরুদ্ধে মেলা তো বন্ধ হওয়ার কোনো কথাই উঠছে না। মেলার আড়ালে যা হয় অপসংস্কৃতি, সেই জায়গাগুলোর কথা উঠছে। অপসংস্কৃতি বলতে মেইনলি জুয়াটা হয়, এটা তো বেআইনি, কনস্টিটিউশনে বন্ধ করা আছে, জুয়া তো একেবারে বন্ধ করা আছে। সবচেয়ে বড় জায়গা শহীদুল হক, আপনি যেটা বলছেন যে পুলিশকে ম্যানেজ করা হয়, বাধ্য করা হয়, সেটাই তো একটা ভয়ঙ্কর জায়গা। এটা বিচ্ছিন্নভাবে হয়, সব সময় তো সব জায়গায় তো হয় না। তার মানে এটা গ্রাম থেকে শহর সবখানে একটা বাধ্যতার একটা নজির তৈরি হয়ে গেছে, সেটা জুয়ার বোর্ড হোক, হাউজি গ্রামে হোক, আর শহরের বোর্ড ক্লাব, ক্যাসিনো কিংবা বড় বড় কুলিনদের ক্লাব হোক, সবখানেই একটা পুলিশের ঘুমিয়ে থাকা, মানে জেগে জেগে ঘুমানোর একটা ব্যাপার আছে। না, সেটা সব ক্ষেত্রে সেটা হয় না। যারা করে, যারা ফিল্ডে থাকে, মনে করেন যে পেট্রোল পার্টি করে, ও দেখে না দেখে বান করে। এখন তো থানা ওসি তো বসে বসে খবর রাখে না, জেলা এসপি এগুলি খবর রাখে না। যার দায়িত্ব, যারা মানে দায়িত্ব ওখানে মেলা ডিউটিতে যায়, দেখে, তাকে উচিত এরকম হলে তাদেরকে যদি ম্যানেজ করে ফেলে,
তখন তো আর এরা আপনার সময় আপনি কি করেছিলেন? আমাকে এই ধরনের অভিযোগ আমার কাছে আসে। আপনার সময় তো অনেক ক্যাসিনো ক্লাব গড়ে উঠেছিল। ক্যাসিনো তখন তো আলোচনায় আসেনি, ক্যাসিনো নামও শুনিনি তখন। মানে যে পুলিশ পেট্রোল জানতো, হয়তো আপনি জানতেন না, কারণ থানার ওসি যদি না জানে তাহলে আপনি তো পুলিশের প্রধান ছিলেন, কি করে জানবেন? একটা স্পোর্টিং ক্লাবে পুলিশ যাবে কেন? হ্যাঁ, একটা স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো জুয়ার বোর্ড বসবে কেন? যাবে যখন ধরো অন কমপ্লেইন, যখন পুলিশের কাছে কমপ্লেইন আসবে তখন যাবে। একটা ক্লাবে তো পুলিশ ঢুকবে না। একটা সোর্স আছে না, আপনাদের তো ইনফরমার আছে শহরে এলাকায় কোথায় কি হচ্ছে, ইনফরমারের কাছে কি সোর্সের কাছে যায় না? থাকলেও এগুলি জুয়া বন্ধ করা, জুয়া কোনো আইন নেই। আপনারা জিজ্ঞেস করেন জুয়া বন্ধ করার জন্য পুলিশের কাছে কোনো আইন নেই। কনস্টিটিউশনেই তো বন্ধ করা আছে যে জুয়া এবং গড়িকা বন্ধ আইন থাকতে হবে তো। আমি কোন আইন আপনি বলেন, আপনি বলেন জুয়া আইন গেমলিং বন্ধ করবে, পুলিশ কোন আইন করবে? আইন নাই, কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিতে কি বলে জুয়া মদ এগুলো কি আমাদের আইন থাকতে হবে? সংবিধান যেখানে বন্ধ করা আছে আপনি বলেন পুলিশ গেমলিং কিভাবে বন্ধ রাখা হয়? বলেন ম্যানেজিং হয়, কোন আইন নেই। পুরাটা তো করার কথা না, কিন্তু কিছুটা করলেও তো কিছুটা রক্ষা হয় মানুষের, পারে অন্য কি সংসার বাঁচে, সন্তান বাঁচে, পরিবার বাঁচে। তাহলে কি আমরা এই কনক্লুশনে আসবো যে জুয়া নিয়ে কোনো আইন নাই দেখে জুয়া চলবে? না, ঠিক আছে, জুয়া আইন নাই, কিন্তু জুয়া আইন না হোক, কিন্তু অন্য কোনো আইন প্রয়োগ করে পারবে। তাহলে আমি এই প্রসঙ্গ থেকে অন্য কোনো আইন প্রয়োগ করে পুলিশের গুলি। আচ্ছা, আমরা যখন বলছিলাম যে অবৈধ জুয়া মদ এগুলোর কথা বলছি, তখন আমি বলি যে তুরিন আফরোজ, আপনার কাছে যে প্রসঙ্গ যেতে চাই, যে আমরা বলছিলাম যে নারীর প্রতি সহিংসতা কিন্তু এই সময় অনেকখানি বেড়েছে। তো বাড়ার মধ্যে আমরা দেখছি যে নারী মহিলা ইউনোদেরকে গার্ড অফ অনার দিতে দেওয়া হবে না, এটা নারীর ক্ষমতায়নের জন্য বিরাট বড় বাধা। সংসদীয় কমিটি মুক্তিযোদ্ধা তারা সুপারিশ করেছেন, হ্যাঁ আপত্তি তারা জানিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় কথা এখানে কিন্তু ধর্মীয়ভাবে কোনো রকম আপত্তি দেখা দেয়নি, কিন্তু নিজেরাই সব প্রণোদিত হয়ে সংসদীয় কমিটি মুক্তিযুদ্ধ বিষয়ক তারা এটা করলো। এটা কি করলো? এটা হচ্ছে নারীকে সমান ভাবার জায়গাটিতে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমাদের মন মানসিকতা মগজে সবখানে আছে যে নারী তো সমান অধিকার সবকিছুতে পেতে পারে না। নেতৃত্বের জায়গায় হয়তো কিছু কিছু জায়গায় আমরা মেনে নিই, কিন্তু যারা এটা করেছেন তারা বলছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা এটা করেছি। এই গার্ড অফ অনার মানে গার্ড অফ অনার টিএনইউ দেয় না, গার্ড অফ পুলিশ দেয়। হ্যাঁ, গার্ড অফ অনারে পুলিশ দেয়। এখানে মহিলা ইএনইউ সব যাবে ওখানে যায়, এই জায়গাতে আসবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন মেট্রোসাম টু দ্য পয়েন্টে। আমাদের অনুষ্ঠান কিন্তু আমাদের যতগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেখানে সরাসরি চলছে। যে জানাজা যদি সে না যায়, তার একজন অফিসার যে আসে অন্য তার পক্ষে অফিসার জানাজা যাবে, এটা ইউনে যাওয়া বাধা দেওয়া ওখানে বন্ধ করা, এটা আলোচনায় আসা উচিত না। কিন্তু সেখানটাতে আমরা যখন দেখি রাষ্ট্রযন্ত্র থেকে এই ধরনের একটা কথা বলা হয়, তাদের আমি ল্যাক অফ নলেজ, তারা জানে না এটা শুধু তারা জানে না। এটা 2000 সালে আওয়ামী লীগ সরকারই করছিল, যে ওখানে সরকারের পক্ষ থেকে ডিসির পক্ষ থেকে ইউএনও যাবে, সে ফুল দিবে, সে জাতীয় পতাকায় মোড়াই দিবে, আর কিছু যদি তাকে আর্থিক সাহায্য দিবে, জানাজা অংশগ্রহণ করবে। এখন ইউএনও যদি লেডি হয় সে জানাজা গেল না, কিন্তু তার পক্ষে এসিলেন যাইতে পারে, অন্য ম্যাজিস্ট্রেট যাইতে পারে, তার ইউএনও তো একমত করে না, সাথে তো অফিসার থাকে, সে গেল। এটা তো মহাভারত অশুদ্ধ না, এটা তো আলোচনায় আসুন না। কিন্তু সেটাও তো আলোচনা এসেছে সংসদীয় কমিটি মুক্তিযুদ্ধ বিষয়। ল্যাক অফ নলেজ বলে যদি আমরা এটাকে উল্টে দেই, তাহলে হচ্ছে যে আমি বললাম তারা সার্বিক বিষয় জানেন না, মনে হচ্ছে যে তারা জানেন না, কিন্তু তারা এটা জানেন নারীকে দেওয়া যায় না, এটা আবার তারা জানেন। নারীকে দেওয়া যাবে না কেন? নারী না দেওয়ার কি কারণ? সেটাই বলছি, কারণ বলুক নারীকে কেন দেওয়া যাবে না? জানা যায় নারীরা অংশ নিতে পারে না, অথচ জানা গেলে নারীর পক্ষে আরেকটা অফিসে যাবে, অসুবিধা কি? কিন্তু সেটাকে আবার বন্ধ করার জন্য সুপারিশ করাটা বন্ধ হবে না। না, আমার কথা হচ্ছে যে যেখানটাতে আমার সংবিধানে নারীদেরকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মধ্যে আনা হয়েছে আর্টিকেল 28, সেখানটাতে একজন নারী ইউনো এই কাজটি করতে পারবে না, এই ধরনের চিন্তা সংবিধানের উপরে হাত রেখে যারা দায়িত্ব পালন করতে যাচ্ছেন তারা কি করে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারেন? তাদের মাথা থেকে এই ধরনের কথা কিভাবে আসে, যেটা হচ্ছে সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী এবং এটা হচ্ছে যে মানবিক অধিকার বা সম অধিকার তার বিরোধী। সুতরাং এখানটাতে জাস্টিফাই করার কোনো জায়গা নাই। সদুল ভাই, এটাকে জাস্টিফাই করা যায় না যে না আহারে ওরা জানতো না, আহারে বুঝতে পারেনি, এটা অজ্ঞতা থেকে। না না না, এটা জাস্টিফাই করা যায় না। তারা কি জাস্টিফাই করবে? তারা জাস্টিফাই দেখ, আমি তো তাদের কোনো জাস্টিফিকেশন দেখি না, তারা কোনো জাস্টিফিকেশন দিতে পারবে না। ডক্টর হেলালুদ্দিন, আমি আপনার কাছে একটু যেতে চাই। আমি আপনার কাছে যে কারণে যেতে চাই সেটা হচ্ছে যে একটু আলোচনাটা আমি এদিকে নিতে চাই। করোনাকালে দেখা যাচ্ছে সহিংসতা নারীর প্রতি বেড়েছে। আসলে কি বিভিন্ন বহুমাত্রিক সহিংসতা কি করোনাকালেই বেড়ে গেছে, সেটাও কি আপনি মনে করছেন? জি ধন্যবাদ। আসলে 2020 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক যিনি পরিচালক আছেন দেবোরা ক্যাস্টেল, উনি বলেছিলেন যে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা হয়তো একদিন এই করোনাকে অতিক্রম করতে পারবো,
কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে একটি মানসিক স্বাস্থ্যের মহামারীর জন্য। এবং এই মানসিক স্বাস্থ্যের মহামারীরই একটি অংশ কিন্তু হচ্ছে আমাদের মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে, ধৈর্যহীনতা দেখা দিচ্ছে এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা দেখা দিচ্ছে। কেন নারী শিশুর প্রতি? তার ব্যাখ্যা হচ্ছে যে সামাজিক প্রকরণে নারী ও শিশুকে একটু দুর্বল ভাবার এক ধরনের প্রবণতা রয়েছে, লার্ন হেল্পলেস হিসেবে, এবং সহিংসতাটা নারী ও শিশুর মধ্যেই ঘটছে। আমরা দেখেছি পেরুতে এই করোনা কালে প্রায় 1000-এর বেশি নারী ও শিশু নিখোঁজ হয়েছেন। এমনকি উন্নত দেশ বলে যে সমস্ত দেশগুলো উন্নত দেশের সূচকের উপরে রয়েছে, সিঙ্গাপুর, আমাদের ইউরোপের রাষ্ট্রগুলো, এমনকি খোদ আমাদের ব্রিটেনেও কিন্তু এই করোনা কালে নারীর প্রতি সহিংসতা এবং পারিবারিক সহিংসতা, পারিবারিক বিচ্ছেদের পরিমাণ বেড়ে গেছে বলে আমরা প্রমাণ পেয়েছি, গবেষণায় দেখেছি। বাংলাদেশেও মানুষের জন্য ফাউন্ডেশন গত বছর একটি গবেষণা কাজ চালায় এবং সেখানেও কিন্তু সেই একই চিত্রই উঠে এসেছে। এবং এটা শুধু করোনা কালে শুধু নারীর প্রতি সহিংসতা নয়, মানুষের ভিতরে মানসিক অস্থিরতা বাড়ছে, এক ধরনের যান্ত্রিক সংহতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মেকানিক্যাল সলিডারিটি, যেটি আমাদের মধ্যে মানবিক সংহতির জায়গাটিকে দুর্বল করছে, আমাদের বায়োলজিক্যাল সলিডারিটিকে দুর্বল করছে এবং আমাদের মানসিক স্বাস্থ্যকে চরমভাবে বিপন্ন করে তুলছে এই করোনা ভাইরাসের প্যান্ডেমিক। এবং তার কারণে সৃষ্ট সামাজিক যেই আচরণগুলো আমরা পরিবর্তন করতে বাধ্য হচ্ছি করোনা কালে, তা কিন্তু আমাদের মানসিকভাবে বিপন্ন করছে। এবং সত্যি এই সময়ে নারীর প্রতি সহিংসতা কিন্তু বেড়েছে। হেলা, যদি আপনি থাকেন আমাদের সঙ্গে, আমি শহীদুল হক আপনার কাছে একটু শেষে যেতে চাই। শেষে যে জায়গাটি জানতে চাই, সহিংসতা দিনকে দিন বাড়ছে। করোনার সময় মনস্তাত্ত্বিক যারা রোগ বিশেষজ্ঞ আছেন তারা বলছেন বেড়েছে, জরিপও বলছে, কিন্তু সহিংসতা বেড়েছে, তার সঙ্গে কি পাশাপাশি কি বিচারটা বেড়েছে নাকি বিচারহীনতা একদম মুখ থুবড়ে পড়ে আছে, সেটাকে কি বলবেন? বিচারহীনতাটা অন্য প্রেক্ষাপট। মানুষ কি বিচার পাচ্ছে? ঘটনা ঘটবে, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা হবে, তদন্ত হবে, চার্জশিট হবে, তারপর তো বিচার ব্যবস্থা, দীর্ঘসূত্রতা, বিচার ব্যবস্থা এই প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, তাই না? তারপরে প্রক্রিয়ায় তো নানা ঘাপলা আছে। না, ঘাপলা যাই থাক, কিন্তু বিচার ব্যবস্থা তো আছে, বিচার ব্যবস্থা আছে, পুলিশ আছে। তো কোনো অপরাধ করে তুমি পারবে না, অপরাধ করলে সেটা পুলিশ যাবে, যদি ফৌজদারি অপরাধ হয়, এবং সেটা মামলা হবে, সেটা তদন্ত হবে, চার্জশিট হবে। এটা তো এগুলি তো হচ্ছে। যেমন আজকে ইয়াতে যেটা হলো, রাজধানীতে যে ট্রিপল মার্ডারটা হলো, সেখানে অবশ্যই পুলিশকে, যেহেতু খুনি নিজেই ফোন করেছিল, সেখানে কিন্তু পুলিশ বললো এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড না হলে তো সেই ঘাতক খুনি এটা করতো না। কিন্তু সবচেয়ে বড় কথা যে হারে আমি যেটা জানতে চাই যে অপরাধের মাত্রাটা বের হচ্ছে, এগুলোকে দমানোর ব্যাপারটা, সক্রিয়তা কতখানি পুলিশের মধ্যে, সমাজের মধ্যে। এই যে ঘটনা ঘটছে, মেয়েটা নিজেই স্বীকার করে, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, কিন্তু তাকে তো প্রতিদিনই ফাঁসি দেওয়া যাবে না, এটা তাকে অনেক প্রক্রিয়ার মধ্যে আসতে হবে, তাই না? প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। তো এখানে অপরাধ তো যাতে না ঘটে, পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা অনেক নেওয়া হয়েছে। যে হাজার হাজার পুলিশ যে সারাদিন রাত রাস্তায় থাকে, এটা একটি প্রতিরোধমূলক ব্যবস্থা না? এবং এত লোক অ্যারেস্ট হচ্ছে প্রতিদিন, আমরা করে খবর নেন কত লোক অ্যারেস্ট, জেলখানাতেও জায়গা নেই প্রায়, কাজে পুলিশে কাজকর্ম করতেছে, সীমাবদ্ধতাও আছে, আপনাদের বললেন সীমাবদ্ধতাও আছে। আর সব তো পুলিশ জানে না, সুবিধা জাদু জানে না যে মহল্লা মহল্লায় কোথায় কার বাড়িতে কার মনের মধ্যে কি হয়েছে সব ধরে ফেলবো, এটা তো পুলিশ পারে না। সেটা তো কেউ অন্তর্যামী না, পুলিশ তো অন্তর্যামী। প্রতিরোধ করতে হলে জনগণকে, সমাজকে নিয়ে প্রতিরোধ করতে হবে। পুলিশ অবশ্যই অন্তর্যামী না, এবং রাষ্ট্র সমাজে যত অপরাধ একা পুলিশের পক্ষে এটা সমাধান করা তাদের একার দায়িত্ব না, এটা একটা সমষ্টিক দায়িত্ব সকলের, পরিবার থেকে শুরু করে সকলের। কিন্তু ওই অনাস্থার জায়গাটা শহীদুল হক তখনই তৈরি হয় যে একজন বিচার লোক, তো যে অপরাধী তাকে সাজা দেওয়ার জন্য যে ভিকটিম, সে যখন মনে করে অনাস্থা যে হয়তো আমি বিচারটা পাবো না, হয়তো পুলিশ একটা অন্য পথে চলে, এই জায়গাটা অনাস্থার জায়গাটা, কাজটা ত্বরান্বিত হওয়া উচিত। যেখানে যেখানে বটল নেক আছে, সমস্যা আছে, এগুলিকে দূর করে কিভাবে এটাকে এক্সপেডিট করা যায় সেটা চিন্তা রাষ্ট্র করবে, সরকার। তাহলে এখন আমরা যেটা উপসংহারে যে আসতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে দিনকে দিন যে যুব সমাজ নষ্ট হচ্ছে, কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, নিত্য নতুন যে কিশোর গ্যাং, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এগুলো ছবি দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রাগস বিক্রি হচ্ছে, সেগুলোকে বন্ধ করবার জন্য পুলিশকে তো আধুনিক হতে হবে। সেই আধুনিকতার জায়গাগুলো নিশ্চয়ই আপনি পরামর্শ কিছু দিবেন, কারণ সময় বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, এবং অপরাধীরা নিত্য নতুন তাদের জায়গাগুলো বদলাচ্ছে। সাইবার ক্রাইমতে পুলিশের বিভিন্ন ইউনিটে, সাইবার ক্রাইম ইউনিট আছে, পুলিশ হেডকোয়ার্টার আছে, ডিএমপিতে আছে, সিআইডিতে আছে, এসবিতে, এরা কিন্তু কাজ করে। এরা কিন্তু আমরা অজান্তে, যে গতকাল পেপারে দেখলাম পুলিশ হেডকোয়ার্টারে যে মেয়েদের উপর যে সাইবার ক্রাইম হয়, এই 7 মাসে প্রায় 15,000 কমপ্লেন তারা পেয়েছে, এবং এই প্রত্যেকটা অ্যাড্রেস করছে। কিন্তু আমি আরেকটা বিষয় বলি, সবাই কিন্তু যেটা সবাই তো জানে না। এখন এই যে সাইবার ক্রাইম যেগুলি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যেগুলি করে, এইগুলিতে কিছু অ্যাপস আছে, এগুলি তো নিয়ন্ত্রণ করার জন্য তো সরকারের একটা পলিসি থাকা উচিত, বিটিআরসির পলিসি থাকা উচিত, যে কোন অ্যাপস, টিকটক, এটা না থাকলে কি আসে যায়,
লাইক এগুলি তো এই যে অপরাধীরা যেটা বললো যে টিকটক নিয়ন্ত্রণের ব্যবস্থারা নিয়ন্ত্রণকারী সংস্থা যারা তাকে নেওয়া উচিত আমি মনে করি। এই আগে যে সমস্ত পর্নোগ্রাফি আসতো আমরা তো চিঠি দিতাম খালি এগুলি বন্ধ করার জন্য, বিটিআরসি করে শত শত পণ্য বন্ধ করে দিচ্ছে ওয়েবসাইট, আবার নতুন করে তৈরি হয়। আমি সেটা বলছি তো অপরাধ এবং অপরাধী নিত্য নতুন তো তার রাস্তা বদল করে, তো যারা ধরবে তাদেরকে তো রাস্তা বদল করতে হবে। এটা এত ভাস্ট একেবারে সমুদ্রের মতো, এখানে কিন্তু সব কন্ট্রোল করা খুব কঠিন। এটা তো আমাদের দেশের মধ্যে তো না, এটা যে বাংলাদেশের মধ্যে থেকে হয় তা না, বাইরে থেকে হয়। হ্যাঁ বাইরে থেকে, কিন্তু সেখানে কন্ট্রোল করার মধ্যে ফেসবুক যদি আমাকে হেল্প না করে, আমি যখন আইজে ছিলাম তখন ফেসবুকে প্রতিদিন আসছিলাম একটা মিটিংয়ে, তারা বলে আমরা 1-to-1 আমরা একটা কমপ্লেন করে ওইটা করবো, কিন্তু ইন জেনারেল কিছু করে দেবে সেটা তারা করে। তাহলে কি আমাদের ভবিষ্যৎ হেল্পলেস? এটা একটা নতুন নতুন সমস্যার সৃষ্টি হলে তার সমাধানের জন্য সরকারের একটা স্ট্র্যাটেজি তৈরি করবে, একটা পলিসি তৈরি করবে। তার মানে আমাদের অপেক্ষায় থাকতে হবে, যেটা বলছিলেন আমরা হেল্পলেস না, হোপলেস হলে হবে না, আমাদের অপেক্ষায় থাকতে হবে, হোপের মধ্যে থাকতে হবে। অনুষ্ঠান আমাকে শেষ করতে হবে। আমি দুটো জিনিস দিয়ে এখানে কথা বলতে চাই। এক হচ্ছে যে আমরা বলছি যে আমাদের এই যে অপরাধ সংগঠন হচ্ছে সেগুলোর জন্য আমাদের পুলিশের ভূমিকা নিয়ে কথা বলছি, কিন্তু একটা জিনিস সময় আমাদেরকে মনে রাখতে হবে, পুলিশরা কিন্তু সুপারম্যান বা সুপারওমেন না। আমাদের তাদের থেকে এত এক্সপেকটেশন করলে চলবে না। আমাদের দেশে প্রায় 800 থেকে 1100 এরকম লোকের জন্য একজন পুলিশ থাকে, উন্নত দেশে 300-400 লোকের জন্য থাকে। সো আমার পুলিশ কিন্তু এত পাগল হয়ে দৌড়াতে থাকতে পারে না, এটা আমাকে এই বাস্তবতা আমাকে মানতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি আমরা আজকের আলোচনায় এড়িয়ে যাচ্ছি, অপরাধ যখন সংগঠন হচ্ছে, বিশেষ করে একদম তৃণমূল পর্যায়ে যখন একটু অপরাধ সংগঠিত হচ্ছে, পুলিশ আসার আগে সেখানে সমাজপতিরা যে বিচার করছে সেই বিচারটা আসলে কতখানি ন্যায়সঙ্গত সেটা কিন্তু মনে রাখতে হবে। আমরা চাই সালিশ হোক, আমরা চাই যে ফর্মাল জাস্টিস সেক্টরের উপরে যাতে চাপ না পড়ে, মামলা জটিলতা যাতে না বাড়ে, সালিশ হয়ে যাক। কিন্তু এই সালিশগুলো যে হচ্ছে সেই সালিশগুলোকে আমরা মনিটর করি, সেখানে সবই হচ্ছে ভিকটিমদের বিপক্ষে চলে যাচ্ছে এবং অপরাধীকে সেখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সুতরাং এই জায়গাটাতে আমাদের পুলিশ কি করতে পারে, যদি এই ঘটনাটা পুলিশ পর্যন্ত নাই গেল এবং সমাজ একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে এবং সেখানে নতুন প্রজন্ম ভুল শিক্ষা পাচ্ছে, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, মনিটরিং করতে হবে, সোচ্চার হতে হবে। কিন্তু ব্যাসে তুরিন আফরোজ, আমরা পুলিশের কথা বলছি, পুলিশের পক্ষে আসলে মানুষ ভয় পায় পুলিশের কাছে যেতে, যে পুলিশের কাছে গেলে ন্যায় বিচারটা পাবে কিনা। কিন্তু তার পরের ধাপটা যেটা আসছে আইনজীবী অর্থাৎ আপনাদের কাছে গেলে, এই যে বিচারের দীর্ঘসূত্রতা হয়, আদালতের বারান্দায় একজন ভিকটিমের একজন বাদীর স্যান্ডেলের তলা খুলে যায়, দীর্ঘদিন চলতে থাকে মামলা, জমি জমা সব বিক্রি করে, এই যে আইনজীবীরা এই যে মামলার দীর্ঘসূত্রিতা, সেটাও তো একটা বড় কারণ। আইনজীবীদের উপর ডিপেন্ড করে যে দীর্ঘসূত্রিতার কথাটা বললেন আপনি সোমা, সেটা কিন্তু অনেক কমে এসছে। আমি বলছি 2000 সালে সেখানটাতে আইনজীবীদের জন্য না, যদি আদালতই বন্ধ থাকে সেখানে আইনজীবীরা কিভাবে করবেন, তারা নিজেরা কি রায় দিতে পারবে? 1-1.5 বছরের গল্প না, সেটা বলছি, কিন্তু সেখানটাতে হচ্ছে যে আদালত যদি অর্ডার করে যে একটা টাইম পিটিশন আমি অ্যাকসেপ্ট করব না, সেখানটাতে কিন্তু আইনজীবীরা নিজেরা কিছু করতে পারে না। সুতরাং আমাদের যে কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেই কোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও কিন্তু আইনের বাধ্যবাধকতা আরো বেশি করে বাড়াতে হবে। অনেকগুলো আইনে লেখা আছে এত তারিখের মধ্যে, এত মাসের মধ্যে, এত দিনের মধ্যে নিষ্পত্তি হতে হবে, কিন্তু দেখা যায় দীর্ঘসূত্রিতার কারণে এজলাস নাই, আদালতের জাজ বিচার চলে যাচ্ছে, সবটুকু দোষ শুধু পুলিশ, সবটুকু দোষ এখন সব আইনজীবীদের উপরে দিলে কিন্তু চলবে না, আমাদের সার্বিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। প্রথম যদি অনাস্থার জায়গা হয় পুলিশের অর্থাৎ ডান দিক থেকে, তারপরে তো অনাস্থার জায়গাটা চলে যায় বাম দিকে, আর শেষ পর্যন্ত যে ওই যে ভিকটিম তাকে আশ্রয় দিতে হয় ডাক্তারের কাছে, যিনি আমার ক্যামেরার ওপাশে জমে আছেন। তো সুতরাং মানুষকে তো বাঁচতে হবে, বাঁচাতে হবে। সেই জায়গা থেকে আমি বলছি যে অবশ্যই সাধারণ মানুষের জায়গা পুলিশের ভরসা, তারপরে তার আদালতের কাছে যেতে চায়, এবং সেই জায়গা থেকে আমরা জানতে চাই এই পারিবারিক ট্র্যাজেডি থেকে বের হয়ে আসার জন্য সমাজ, রাষ্ট্র সকলকেই একজোট হয়ে কাজ করতে হবে। অবশ্যই পুলিশের উপরে আস্থা আছে, আইনজীবীর উপর ভরসা আছে। আমি আপনার কাছে লাস্টে জানতে চাইবো এইসব বন্ধের জন্য আসলে মূল আটটিটা আওয়াজটা কি হওয়া উচিত? সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং এখানটাতে হচ্ছে একত্রিতভাবে কাজ করা। আমি মনে করি একত্রিতভাবে না কাজ করলে সমাজ যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, পরিবার যতক্ষণ না হচ্ছে পরিবর্তিত, কারণ পুলিশকে দোষ দিচ্ছি আমরা, আইনজীবীকে দোষ দিচ্ছি, কিন্তু এইটা তাদের পাশেও কিন্তু অর্ধেক লোক দাঁড়িয়ে আছে। সুতরাং সবাই যদি একদিকে চলে আসে
তাহলে এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত উই আর চেঞ্জিং দ্য সিস্টেম, আমরা কিন্তু এইটার সমন্বিত, আপনি যে সমাজের কথা বলছেন, আমরা যেটা সমাজের কথা বলছি, সমন্বিত একটা প্রচেষ্টার কথা বলছি, এবং সবচেয়ে বলছি যে নারীকে সম্মানের চোখে দেখা, সকলকে মানুষের জায়গায় দেখা। কিন্তু এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এইখানে এই মুহূর্তে কথা বলার সময় কত যে বিকৃত মস্তিষ্কের মানুষজন এখানে যে কত অশ্রাব্য গালিগালাজ এবং কমেন্ট করে যায়, সেগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমি জানি না পুলিশ কতখানি তৎপর, এবং এদেরকে কোথাও বোধহয় আইডেন্টিফাই, কারণ এরা একাধিক নাম্বার থেকে, একাধিক ফেসবুক থেকে তারা মানুষকে বিভ্রান্ত করে, তারা মানুষকে হেও করে, বিকৃত মানসিকতার। এবং ফেসবুকের দিকে আসলে তাকালে দেখা যায় মানুষ কত বিক্ষিপ্ত এবং বিকৃত মানসিকতা নিয়ে তারা যে সমাজে আমার আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ডাক্তার আপনাকে আর সময় দিতে পারছি না, আমাদের একেবারে সময় কম। আপনি যথেষ্ট পরামর্শ দিয়েছেন সমাজ গঠনের ক্ষেত্রে এবং ওই করোনাকালে, এবং নারীর প্রতি সহিংসতা বন্ধেও আপনি অনেক কথা বলেছেন। সুদীলকা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাসা তুরিন আফরোজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, এবং সবচেয়ে বড় কথা নিজের মানসিকতা, বিবেকটাকে পরিষ্কার রাখবেন, সচেতন নিজে হবেন এবং সকলকে সচেতন করবেন। শুধু সামাজিকতা এবং সুরক্ষা, এইটার সবচেয়ে বড় কথা হচ্ছে সকলকে সম্মান করবেন। এবং করোনাকালে আজকে কিন্তু মৃত্যু হয়েছে 67 জন মানুষের, সুতরাং নিজে মাস্ক পরবেন, অবশ্যই সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখবেন। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। এটা কোনো সমাধান নাই রে ভাই, সমাধান নাই তো অনুষ্ঠানটা ভালোই ছিল যতক্ষণ ভাইয়াকে ধরছিলাম, পট করে ঘুরে গেলে কেমন